ভারত পাঁচাটা পত্রিকা প্রথম আলো জরিপ চালিয়েছে আওয়ামী লীগের কত পার্সেন্ট মানুষ সমর্থন করে। এর প্রতিবাদ আজকে করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মানুষই থাকবে না, আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। স্বাধীনতার পরে 54 বছর আমাদের ফাঁকি দেওয়া হয়েছে, ইসলামী দলগুলোকে বিভেদ অনৈক্য করে আলাদা করা হয়েছিল। আমরা এখন এক হবো, প্রত্যেকটি জায়গায় একজন ইসলামের পক্ষের লোককে ভোট দেবো। তাদের সব শাসন দেখা হয়ে গেছে, সবার আমলে দুর্নীতি হয়েছে, কিন্তু জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 5 বছর ছিল, 20 জন এমপি, আপনারা আমাকেও দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন। একটা টাকার দুর্নীতির অভিযোগ কেউ কখনো করতে পারে না। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো দেশে সুশাসন আসবে? এই দায়টা জনগণের। সরকার কি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে? না, সময় শেষ হয়ে গেছে, তারেক রহমানের মেয়াদ শেষ। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণা, সব প্রস্তুতি শেষ। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে। সর্বশেষ ফরমালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা, সেটাও হয়েছে, এবং নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনবেন। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। সরকার কি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে? না, সময় শেষ হয়ে গেছে, তারেক রহমানের মেয়াদ শেষ। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণা, সব প্রস্তুতি শেষ। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে। সর্বশেষ ফরমালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা, সেটাও হয়েছে, এবং নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনবেন। এর মধ্য দিয়ে এটাও স্পষ্ট হয়ে গেল যে একদিন কেন অপেক্ষা। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের প্র্যাকটিস, যে যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই তফসিল ঘোষণা করা হয়। তবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ঘটনাটা সাধারণত একদিন আগে ঘটে। তো এবার একটু ভিন্নভাবে ঘটলো, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের দিনেই তফসিল রেকর্ড করা হলো, এবং একদিন পর সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনতে পাবেন। এখন একদিন ডিলে না করলে হতো, চাইলে আজকে রাত 8টা 9টা বা 7:30 7টায় তফসিল জাতিকে শুনিয়ে দিতে পারতো। সবকিছু ফাইনালাইজড হয়ে গেছে। এখন তারেক রহমানের জন্য অপেক্ষা। ঠিক আছে, একদিনের মধ্যে যদি আসতে পারে আরো আসুক, কিন্তু তফসিলের পরে আসবেন, তারপরে ভোটার হবেন, এটা হাস্যকর। জনগণ এটা মানবে না, এর বিরুদ্ধে জনগণ মিছিল করবে যে এটা কেমন কথা। ভোটার না, হঠাৎ করে বাংলাদেশে এসেছে, তফসিলের পর তাকে আপনি ভোটার বানিয়ে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন। এই পার্সিয়ালিটি চলবে না, জনগণ মিছিল করতে পারে, সম্ভাবনা আছে। তো দর্শক, একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। দেখেন, আপনি চিন্তা করেন, বিএনপি, তারেক রহমান, এরা জনগণের সাথে প্রতারণা করছে সেই 24 সালের 5 আগস্ট থেকে। এরা বলছে যে এই তো আসছি, শীঘ্রই আসবো, কিন্তু আসছে না। কতবার বললো যে আসবো আসবো, এই মাস শেষে সেই মাস শেষে, কিন্তু শেষ পর্যন্ত আসলো না। এর মানে এরা প্রতারক। এবং শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হলো, তফসিলের আগে আসবে, তাও আসলো না। এখন তফসিলের বাকি আছে 24 ঘন্টা, লেস দেন 24 আওয়ার্স। কারণ বাংলাদেশে আমি যখন কথা বলছি 7:15 প্রায়, এর মানে 23 ঘন্টার মতো বাকি আছে, বা 23 ঘন্টা 15 মিনিট বাকি আছে তফসিল ঘোষণায়। আপনারা হয়তো একটু লেটে শুনবেন। তো এই সময়ের মধ্যে ট্রাভেল পাস চাইবেন, কাগজপত্র সব ঠিক করে আসবেন, ব্যাগ গুছাবেন, এটা সম্ভব নয়। তাহলে তফসিলের আগে তারেক রহমানের আসা হলো না। তফসিলের আগে যে নেতা না আসতে পারবে, সেই নেতা তফসিলের পরে আসবে, এটা মনে করার কারণ নেই। আর আসলে জনগণ তাকে ভোট দিবে, এটা মনে করার কারণ নেই। বিএনপি যে কি পরিস্থিতি আছে একটু চিন্তা করেন। তাদের নেতা আসবেন কি আসবেন না, এটাই তারা স্পষ্ট বলতে পারে না। তাহলে আপনি চিন্তা করেন, আমরা বুঝতে পারছি যে জুবাইদুর রহমানকে এখন ডক্টর কামাল বানাবে, মানে আব্বা মানবে, এই কারণে জুবাইদুর রহমানকে পাঠিয়েছে। কিন্তু এটা প্রতারণা কেন? আগে ভাগে বলেন। বিএনপি তো এতে হতাশ হয়ে যাবে, তারাই তো হতাশ হয়ে বলবে যে এটা কিভাবে কি হয়, আসার কথা বলে আসলো না, হঠাৎ করে অমুকে হলো। এটা নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সংশয় ঢুকে যাবে। তো এই জন্যে বিএনপি সিভিয়ারলি কঠিন পরিস্থিতিতে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। যে তারেক রহমান বিহীন, তারেক রহমানকে রেখেই নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে। এখন আমরা বলতে পারি সর্বোচ্চ যে 24 ঘন্টা তারেক রহমানের জন্য অপেক্ষা, একটু সুযোগ দেওয়া হলো। এই 24 ঘন্টার মধ্যে পালে আসেন, নইলে আপনি বাদ। তাহলে স্পষ্ট হয়ে গেল যে এই 24 ঘন্টার মধ্যে আসা সম্ভব না, আর সরকারকেও কিছু বলতে পারবে না, অপেক্ষা তো করেছে। এই 24 ঘন্টা অপ্রয়োজনীয়, আজকেই সন্ধ্যার দিকে পারলে তফসিল ঘোষণা করার সুযোগ ছিল। এই 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা লাগে না লন্ডন থেকে আসতে।
কিছু বলতেও পারবে না, কাউকে দায়ী করতে পারবে না। তা নিশ্চিত পরাজয়ের দিকে, ডাকসুর মতো নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল, এর মানে ফাইনাল। আর কোনো সন্দেহ সংশয় নেই, তারেক রহমান নেই, তফসিল আছে। তারেক রহমান নেই, জামাত আছে। তারেক রহমান নেই, ডক্টর ইউনূস আছে। সবাই আছে, সব আছে, কিন্তু নেই শুধু তারেক রহমান। কেমন লাগে? আসবেন, এসে ভোটার হবেন, মামুবাড়ির আবদার, যখন তখন মামুবাড়ি ঢুকে যাবেন? না, এটা বাংলাদেশ। আপনাকে একটা প্রসিডিউর মেনটেন করে আসতে হবে। আপনাকে নির্বাচন করতে হলে, আর নির্বাচন কমিশন চরম বিতর্কিত হবে মাঝপথে তারেক রহমানকে সুযোগ দিলে, ভোটার হতে দিলে। ভোটার তালিকার ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা, যেমন কতজন ভোটার, এটা পাবলিশ করা হয়ে গেছে। তফসিলের আগেই ভোটার তালিকা প্রকাশ করতে হয়, কতজন ভোটার, কয়টা ব্যালট পেপার বানানো হবে। এর মানে যে যতজন ভোটার বাংলাদেশে ততটা ব্যালট পেপার বানানো হবে, কিছু বেশি বানানো হবে যদি নষ্ট হয়। কিন্তু সেই যতজন ভোটারের জন্য ব্যালট পেপার বানানোর টেন্ডার হয়েছে, ততজন ভোটারের মধ্যে তারেক রহমান নাই। এখন এটা ক্লোজ। এখন মাঝপথে তারেক রহমানকে ভোটার হওয়ার সুযোগ দেবেন, এটা জনগণ স্বাভাবিকভাবে মানবে না। সুষ্ঠু নির্বাচনের পথে সেটা অন্তরায় হিসেবে ধরুন, এবং তারেক রহমানের প্রতি আলাদা পক্ষপাত করছে নির্বাচন কমিশন, জনগণ বিষয়টাকে এভাবে দেখবে। অতএব তারেক রহমান আসছেন না, আর পরে আসলে ভোটার হওয়ার সুযোগ সম্ভবত সরকার দিতে পারবে না, নির্বাচন কমিশন দিতে পারবে না, দিলে তারা বেকায়দা করবে, সমালোচিত হবে। এটা নিয়ে বিক্ষোভ মিছিল হতে পারে। তখন ইতিহাসের সেরা নির্বাচন, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচনের যে কমিটমেন্ট, সেটা থাকছে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি। আগামী নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি, এই তফসিল ঘোষণার দিনক্ষণ সময় ফাইনালাইজ করার মধ্য দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার 11 সন্ধ্যায়। এখন গণভোট তো হচ্ছে, দেখেন এখানে আরো একটা মজার বিষয় আছে। আলু পেঁয়াজ সংরক্ষণাগার হয় নাই, কিন্তু গণভোট হচ্ছে। এবং আলু পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করার কোনো ঘোষণা ইউনূস দেননি, কিন্তু গণভোট করার ঘোষণা, গণভোটের দিনক্ষণের ঘোষণা আগামীকাল সন্ধ্যা 6টায় আপনারা শুনবেন। তাহলে তারেক রহমান যা বলে তা নাই, আর সব আছে। আলু পেঁয়াজও নাই, তারেক রহমানও নাই, কিন্তু গণভোটও আছে, তফসিলও আছে। বিকাল 4:11 নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি বাংলাদেশ বেতার প্রচার তফসিল ঘোষণা ভাষণ রেকর্ড করবেন প্রধান নির্বাচন কমিশন। এটা বিকাল 4টায় ঘোষণা করে 6টার মধ্যে এটা দিতে পারতো, এডিট করে, ঠিক আছে, 8টার মধ্যে দিতে পারতো। তো ধরলাম তারেক রহমানের জন্য 24 ঘন্টা সময় দিল, কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারবে বলে মনে হচ্ছে না। কপাল খারাপ। মূলত তারেক রহমান রাজনীতি 2008 সালে যখন লন্ডনে গেছেন, তখনই শেষ হয়ে গেছে। তো দর্শক, এর আগে আপনারা জানেন যে সিসি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির তো আর সহায়তা করার কিছু নাই, আর আশ্বাস দেওয়ার মতো কিছু নাই। রাষ্ট্রপতি এখন পুতুল। এই রাষ্ট্রপতিকে নিয়ে অনেক জটিলতা আমরা দেখেছি, বাট এখন রাষ্ট্রপতি একটা প্রসিডিউরের মধ্যে আছে, তাকে বলতে হয়। তিনিও এখন বিপ্লবী, কারণ তিনি 5 আগস্টের পক্ষে বিবৃতি দেন এবং নানান কথাবার্তা বলেন রাষ্ট্রপতি। এবং তিনি সংবিধানের বাইরে গিয়ে জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদ আদেশও জারি করেছেন, অধ্যাদেশ না আদেশও জারি করেছেন। এর মধ্যে দিয়ে রাষ্ট্রপতি এখন ইউনূসের সঙ্গী হয়ে গেছে। বেশ নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুপুরে সংবাদ সম্মেলন রেখেছিলেন এবং সবাই মনে করেছিল তিনি নিজে ঘোষণা দেবেন, কিন্তু পরে দেখা গেল যে না, তিনি বলছেন যে উপদেষ্টা দপ্তর থেকে প্রেস সচিব ঘোষণা দেবেন। মাহফুজ আলমের ব্যাপারটা কালকে থেকে একটা গুঞ্জন ছিল যে তিনি পদত্যাগ নাও করতে পারেন, কারণ তিনি সরকারই থাকবেন, তিনি কোনো দলে যোগ দেবেন না। এখন এই দুইজনের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা গেল তারা দুইজনই পদত্যাগ করে তারা এনসিপিতে যোগ দেবেন। কিন্তু আমার কথা হলো যে এত লুকোচুরি কেন, এত নাটকীয়তা কেন? দরকার ছিল না তো এত। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তাদের বিদায়ের মুহূর্তটা স্মরণীয় রেখেছেন। সাধারণত এরকম স্মরণীয় হয় না। নাহিদ ইসলামের ক্ষেত্রে যেমন হয়েছে, এই দুই উপদেষ্টার ক্ষেত্রেও তাই হলো। অতীতে যারা পদত্যাগ করেছেন তারা কেউ সম্মান নিয়ে খুব সুন্দরভাবে যেতে পেরেছেন, তেমনটা হয়নি। বেশ তিক্ততার মধ্য দিয়ে বা কি বলে দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে তারা বিদায় নিয়েছে। তাদের দুইজন বিদায়ের পেছনে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার সাথে হয়তো অনেকেই দ্বিমত করবেন না, যে গণঅভ্যুত্থান তাদের অবিস্মরণীয় অবদান, এটা জাতি সবসময় মনে রাখবে। এবং তিনি বলেছেন যে তাদের সেই অবদানের কথা, এবং একই সঙ্গে আশা প্রকাশ করেছেন তারা সরকার থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা পরবর্তী জীবনে তাদের কাজে লাগবে এবং গণতন্ত্র বিনির্মাণে তাদের অবদান অব্যাহত থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন। ইতিমধ্যে এই দুইজন ছাত্রনেতা বা তরুণ নেতা সরকারে যোগদানের মধ্য দিয়ে সরকার শক্তিশালী হলো নাকি সরকার বিতর্কিত হলো, এটা একটা বিরাট রাজনৈতিক বিষয়। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। কেউ কেউ বলবেন অবশ্যই যারা সমালোচক যে সরকার যথেষ্ট বিতর্কিত হয়েছে, যেহেতু তারা নির্বাচন করবেন, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনৈতিক সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে তাদের সংযুক্ততা আছে, ফলে তাদের এতদিন অবস্থানটা সঠিক হয়নি, অনেক আগেই তাদের বিদায় নেওয়া উচিত ছিল। অন্যদিকে আবার যারা তাদেরকে সমর্থন করবেন তারা বলবেন যে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, সুতরাং সেই পার্টিসিপেশন থাকবে না সেই সরকারে, এটা বা কেমন হয়? তো তারা দুইজন যে মিনিস্ট্রিগুলোতে কাজ করেছেন সেই মিনিস্ট্রিগুলোতে খুব বৈপ্লবিক পরিবর্তন কী হয়েছে সেটা বিস্তারিত আলোচনার অবকাশ রাখে, কিন্তু দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন হয়েছে তেমনটা কিন্তু মনে হয়নি। যেমন আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লম্বা সময় ধরে বক্তৃতা করেছেন, কী করেছেন, তো যা যা করেছেন এই সমস্তগুলি
ওই ব্রিজ কালভার্ট এটা সেটা, এগুলি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীরা বলতে বলতে এগুলিকে একদম মানে তিতা বানায় ফেলছে, এগুলি থেকে নতুন কিছু নেই। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাহফুজ আলম, তার সময় গণমাধ্যম খুব স্বাধীন ছিল, মুক্তভাবে সবাই কথা বলতে পেরেছে, তেমনটা না, বরং চাপের মধ্যে যে আছে এখনো গণমাধ্যম, আগেও ছিল এক ধরনের চাপ, আবার পট পরিবর্তনের পর আবার নতুন চাপ। আগে তারা দালালি করার মধ্যে দিয়ে একটা চাপের মধ্যে ছিল, নিজেরাই যে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না দায়বদ্ধতার কারণে। আবার পরিবর্তনের পর তারা সেটা হচ্ছে যে সেই পুরনো রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা নতুন করে আবার কোনো স্বাধীনতা ভোগ করবে সেই সাহসটাও নেই। অর্থাৎ আগে দালালি করেছে আর এখন হচ্ছে ভীরুতা তারা দেখিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে যে গণমাধ্যম, এটা খুব ভালো গণমাধ্যমের উদাহরণ, সেটা বা একটা কাঠামো তৈরি করা, সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের চাকরি, এগুলোর কোনো ব্যাপারে কোনো নীতিমালা কোনো কিছু মানে বড় আকারে সাংবাদিকরা মনে করবেন, এইটা মনে করার কোনো কারণ নেই। ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি ক্রীড়াঙ্গনে কতখানি মানে ভালো ভূমিকা রেখেছেন, তাতে যারা ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত তারাই ভালো বলতে পারবেন। আমিও তেমন কোনো বড় কোনো পরিবর্তন দেখি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরং বিতর্ক এসছে যে তিনি তার নিজের এলাকায় বিপুল পরিমাণ বরাদ্দ দিয়েছেন, হাসনাত আবদুল্লাহর নির্বাচনী এলাকায়ও বরাদ্দ দিয়েছেন। তো এবং তাদের এপিএস, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দুর্নীতির একটা অভিযোগ এখনো আছে। সেই কথাটা আজকে সংবাদ সম্মেলনে কেউ বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেদিকে নজর দেননি বা গুরুত্ব দেননি বা তার উত্তর দেননি। তো সব মিলে ভালো নাকি মন্দ সেটা রাজনৈতিক বিশ্লেষকরা, সংশ্লিষ্ট যারা, তারাই ভালো বুঝবেন। কিন্তু আমি কোনো বৈপ্লবিক কোনো পরিবর্তন, নাটকীয় কোনো একটা অবস্থা নিতে দেখি নাই, বরং কিছু কিছু বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তারা ঝড় তুলেছেন। যেমন চুক্তি বাতিল হওয়ার কথা বলেছে ভারত, যেটা পররাষ্ট্র উপদেষ্টা আবার বলেছে না, এরকম কোনো চুক্তি বাতিলের ক্ষমতা জানা নেই। মাহফুজ আলম জামাতকে উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করেছেন, পরবর্তীতে আবার তিনি পিছিয়ে গেছেন। এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু খুব দৃষ্টান্ত রেখে যেতে পেরেছেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেলের আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।